অনেকদিন পর আজকে আবার ফেসবুক পেজ থেকে লাইভ এসছি। ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সেকেন্ড ওডিআই ম্যাচ নিয়ে আলোচনা, যেটা ভারতীয় সময় অনুযায়ী আগামীকাল অর্থাৎ 23শে অক্টোবর সকাল 9টা থেকে অ্যাডিলেডের মাঠে। তো প্রথম ম্যাচে সবাই জানে, সবাই দেখেছে যে প্রথম ম্যাচে আমরা বলতে পারি পর্যদুস্তই হয়েছি। ওই রকম পার্থের মতো পিচে কন্ডিশনে এতদিন পর ওডিআই ম্যাচ খেলছি, যেখানে অনেক প্লেয়ার আমাদের অনেক দিন পরেই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছে, এবং সেই দিন আমরা একদমই নিজের বেস্টটা তো দিতে পারিনি। তার সঙ্গে অ্যাড হয়েছিল পার্থের ওয়েদার, বারবার স্টপ স্টার্ট স্টপ স্টার্ট স্টপ স্টার্ট এরকম হয়েছে। তো সেইভাবে ব্যাটিংটা কখনোই ক্লিক করতে পারেনি। এবং আমি বলবো বোলিং এ ইন্ডিয়া ঠিকঠাকই করেছে, ঠিকঠাকই করেছে। আসছি বোলিং এর কথায়। কিন্তু অস্ট্রেলিয়া যেহেতু মাত্র 26 ওভার হাতে রেখেই নেমেছিল, তো হাতে 10টা উইকেট, তো ওরা প্রথম থেকেই ওদের অ্যাপ্রোচটা ওডিআই এ রাখেনি, ওরা টি20 অ্যাপ্রোচেই চলে গেছে। যদিও প্রথম দিকে ইন্ডিয়া বেশ ভালোই বল করেছে। তো একদম যে বিষয় নিয়ে কথাগুলো বলি, প্রথমে যেটা নিয়ে সবার এখন হট টপিক, রোহিত শর্মা এবং বিরাট কোহলির ফিউচার, যেটা নিয়ে প্রথম ম্যাচে তারা সাকসেস পায়নি। তো আমি একটা রোহিতের একটা নিয়ে ভিডিও করেছিলাম, জাস্ট একটা ওর একটা আউটের যে সিমিলারিটি, ও টি20 ওয়ার্ল্ড কাপ 2022-এও ও এরকম ভাবে আউট হয়েছিল। কিন্তু প্রথমে রোহিত শর্মার ইয়েতে আসি। রোহিত কিন্তু আমি যদি দেখি, লাস্ট 2-3 বছরে রোহিতের কিন্তু দুর্দান্ত রেকর্ড, সেটা হোয়াইট বলে হোক, এবং টেস্ট ক্রিকেটেও আমি বলবো অ্যাপার্ট ফ্রম অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ট্যুরটা বাদ দিলে ওর কিন্তু টেস্ট রেকর্ডও লাস্ট 2-3 বছর ভালো ছিল। কিন্তু ওডিআইতে স্টিক করি, ওডিআইতেও কিন্তু ওর 2023-এ ওর ব্যাটিং যেভাবে আমাদেরকে স্টার্ট দিত, বা 2024-এ বলি, বা 2025-এ যদি যেরকম ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালেও আমাদেরকে জেতালো, এবং টি20 ওয়ার্ল্ড কাপও তো দুর্দান্ত খেলেছে অস্ট্রেলিয়ার সাথে। সেই ইনিংসটা যেভাবে ও স্টার্ক এবং ক্যামিন্সকে একাই শেষ করে দিয়েছিল, এবং ওই রানটা না করলে অস্ট্রেলিয়া হয়তো আবার চেস করে দিত। তা আমার মতে রোহিতকে আরো কিছু চান্স হয়তো দেওয়া উচিত। এবার ব্যাপারটা হচ্ছে, ওরা কিন্তু লাস্ট 4-5 মাস ধরে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি, ইনক্লুডিং বিরাট কোহলি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেনি। এবং রোহিত এবং বিরাটকে, যেটা সুনীল গাভাস্কারও বলেছে, ওদেরকে কিন্তু সামনের ইন্ডিয়া এ যে অন্যান্য এ টিমের সাথে যে ওডিআই ম্যাচগুলো খেলবে, রিসেন্টলি ইন্ডিয়া এ ভার্সেস অস্ট্রেলিয়া এ দেশের মাটিতে হয়েছে 3টে ওডিআই ম্যাচ, যেখানে রিয়ান পরাগ ম্যান অফ দ্য সিরিজ হলো, শ্রেয়াস আয়ারও সেঞ্চুরি ফেঞ্চুরি করেছিল। তো বিরাট এবং রোহিতের কিন্তু খেলা উচিত এ গেমস গুলো, এটা সুনীল গাভাস্কার বলেছে। এবং আমি তো আরো একটা কথা বলবো, যে বিজয় হাজারে, যেটা ভারতের ওডিআই ফরম্যাটে ডোমেস্টিক টুর্নামেন্ট, সেটাতেও কিন্তু রোহিত এবং বিরাটের খেলা উচিত। কারণ যেহেতু ওরা মাত্র একটা ফরম্যাট খেলছে, লাস্ট কমাস ধরে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটের সাথে ওরা যুক্ত নয়, সিম্পলি নিজেদের মতো ইয়ে করেছে। এবং ম্যাচ খেলার চেয়ে বেটার কিছু অপশন হতে পারে না। যারা আমরাও একটু আধটু যারা ক্রিকেট খেলেছি মাঠে ঘাটে, অনেকদিন মাঠে, যদি আমাদের বর্ষাকালের পর খেলা যখন হতো না, আবার যখন শীতকালে যখন আমরা খেলাটা শুরু করতাম, আমাদেরও ব্যাটে বলে টাইমিং করতে কিন্তু একটু অসুবিধা হতো। আর এটা তো ইন্টারন্যাশনাল ক্রিকেটের ব্যাপার। তো রোহিত এবং বিরাটকে খেলা উচিত। কেন আমি বলছি, কারণ ওদের লাস্ট কিছু বছরের ওডিআই রেকর্ড কিন্তু এখনো খারাপ নয়। আমি যদি দেখতাম যে বিরাট কোহলি টেস্ট ম্যাচ থেকে অবসর নিয়েছে, আমি এই সিদ্ধান্তটার খুব একটা বিরোধী ছিলাম না। কারণ বিরাটকে আমি যে হিসাবে দেখে এসেছি, আমি খুব মনে প্রাণে চাইতাম যে বিরাট কোহলির টেস্ট অ্যাভারেজ যাতে 50 থাকুক। কিন্তু যেহেতু ওর টেস্ট অ্যাভারেজ ড্রপ করতে করতে 46-এ এসে গিয়ে থামলো, এর বোঝাই যাচ্ছিল টেস্টে অফ স্টাম্পের বাইরের বলে ওর সমস্যাটা। লাস্ট ম্যাচে ওডিআই তো মিচেল স্টার্ককে দেখা গেছে যে অফ স্টাম্পের বাইরের বল চেস করে কিন্তু পয়েন্টে ঠিক আউটসাইড এজ লেগেছে, আউটসাইড এজ লাগেনি, অন দ্য রাইজ মারতে গেছিল, ড্রাইভ করতে গেছিল। তো বিরাট কিন্তু ফ্রন্ট ফুট ডমিনেটেড প্লেয়ারই, বিশেষ করে লাস্ট কিছু বছরে তো খেলাটা পুরোপুরি ফ্রন্ট ফুট ডমিনেটেড হয়ে গেছে। ব্যাকফুটে খুবই কম খেলে পেসারদেরকে। এবং ওডিআই ক্রিকেটে কিন্তু এটা ওর পক্ষে খুব সুইটেবল হয়েছে লাস্ট কিছু বছরে, বিশেষ করে 2016 থেকে 2019 ও একটা, তারপরে 2023-এর বিশ্বকাপও ভারতের একটু অন্য
অন দ্য রাইস হবে না। তো যেহেতু 2 বছর পরে ঠিক এই রকম সময়ে দক্ষিণ আফ্রিকায় কিন্তু খেলা ওডিআই বিশ্বকাপ, তো আমার তো মনে হয় 2 বছর, যেটা গম্ভীরও বলেছে বা অনেকেই বলছে 2 বছর কিন্তু এখনো অনেকটা টাইম। আমার মতে আরো ইন্ডিয়ার কিন্তু এই সিরিজে যদি রান করেও কি রান না করে, আমার মতে নেক্সট যে সাউথ আফ্রিকার ওডিআই ম্যাচ সিরিজটা রয়েছে সেই ম্যাচে তাদের অবশ্যই চান্স দেওয়া উচিত এবং বলা উচিত যে তোমাদেরকেও কিন্তু ডোমেস্টিক ফরম্যাটে খেলতে হবে। কারণ এবার কিছু কিছু পেজ যারা ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান কম, এরা এরা তো আমাদের মতো 90-এর দশকের জেনারেশন নয়, যারা 90-এর দশকের ক্রিকেট দেখে বড় হয়েছে, তারা লাস্ট 10 বছর ধরে হয়তো ক্রিকেট দেখছে। তারা কেউ কেউ রোহিতের বিশাল ফ্যান, কেউ কেউ বিরাটের বিশাল ফ্যান। তারা বলছে কি রোহিত বিরাট কি এরকম যে ওদেরকে আবার প্রমাণ দিতে হবে? এটা প্রমাণ দেওয়ার কথা নয় ভাই। এটা আমরা পাড়ার ক্রিকেটে শর্ট উইকেট ক্রিকেট খেলছি না। হ্যাঁ, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এত 5 মাস ধরে যখন কেউ না খেলে, খেলার টাচের মধ্যে না থাকে, সেটাতে প্রথম ম্যাচে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা যে সেকেন্ড ম্যাচেও হবে না এরকম কোনো ব্যাপার, এরকম কোনো আমরা বলতে পারি না। হয়তো সেকেন্ড ম্যাচে দেখা গেল দুর্দান্ত খেললো অ্যাডিলেড, বিরাট কোহলির হ্যাপি হ্যান্টিং গ্রাউন্ড। পাকিস্তানের সাথে 2015 ওয়ার্ল্ড কাপে সেঞ্চুরি আছে, অস্ট্রেলিয়ার সাথে 2019-এর সেঞ্চুরি আছে, টেস্টের প্রথম সেঞ্চুরিও বিরাট কোহলির অ্যাডিলেডে। তো অ্যাডিলেড এমনিতেই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়, ডন ব্র্যাডম্যানের দেশ। তো আমি তো অবভিয়াসলি চাইবো রোহিত বিরাট দুর্দান্ত রান করুক, কিন্তু যেহেতু ওরা খেলার মধ্যে নেই এবং যেহেতু ওদের বয়সটাও এখন ওদের পক্ষে নেই, কারণ সময়ের সাথে সাথে সবারই কিন্তু রিফ্লেক্স কমে যায়। আমাদের জেনারেলি আমরা রাস্তাঘাটে চলতে আজ থেকে 10-15 বছর আগে আমাদের যা রিফ্লেক্স ছিল, আস্তে আস্তে এটা কমবেই। আর এটা তো একটা স্পোর্ট, এবং সেখানে রিফ্লেক্স কমাটা খুব আশ্চর্যের কিছু নয়। তো এবার 2027-এরটা অনেক দূর, কিন্তু আমি চাইবো সাউথ আফ্রিকার সাথে ওরা ম্যাচে খেলুক এবং ওদেরকে বলা হোক যে তোমরা কিন্তু এবার ডোমেস্টিকে রঞ্জি এবং বিজয় হাজারেটা খেলো। এটা তো গেল বিরাট এবং রোহিত। আমি খুব মন প্রাণে চাই ওরা যাতে রান করুক, কারণ আমার এখনো মনে হয়, আমি ভুলও হতে পারি, বিরাট কোহলির মতো ওডিআই ক্রিকেটে ওই যে নাম্বার 3 পজিশনে ও যেরকম ভাবে নিজের গেমটাকে কনস্ট্রাক্ট করতে পারে, হ্যাঁ, সেটা এখনো ওডিআই ক্রিকেটে আমার মনে হয় গোটা পৃথিবীতে ওরকম কেউ নাই। এবং রোহিত শর্মাও লাস্ট 2013-তে ওপেনিং করা তো শুরু করে অসাধারণ হয়েছে তারপর থেকে, কিন্তু লাস্ট 2-3 বছরও এভাবে যেভাবে ও স্টার্ট দিয়েছে ইন্ডিয়াকে অ্যাজ এ ওপেনার, হ্যাটস অফ। মানে ও তো নিজের ক্যাপ্টেন হিসাবে যেভাবে সেলফলেস ক্রিকেট খেলেছে রোহিত শর্মা, ভাবা যায় না যে কিভাবে একটা লোক যে নিজের পুরো পার্সোনাল রেকর্ডের কথা না ভেবে পুরোপুরি টিমের ইয়েতে খেলে গেছে। এটা গেল রোহিত বিরাটের কথা। এবার আসি যে শ্রেয়াস আইয়ারকে নিয়েও একটা কথা হচ্ছে যে শ্রেয়াস আইয়ার শর্ট বলের এগেনস্টে একটু দুর্বল। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে অনেক প্লেয়ার এসছে যারা শর্ট বলের বিরুদ্ধে দুর্বল। যেমন স্টিভ ওয়ার খেলা যদি 90s-এ কেউ দেখে থাকে, স্টিভ ওয়ার কিন্তু অস্ট্রেলিয়ায় জন্ম, অস্ট্রেলিয়ায় বাউন্স ক্রিকেট বড় হওয়া, কিন্তু ওর কিন্তু শর্ট বলের সমস্যা হতো এবং সেই শর্ট বলের সমস্যা থেকেও ওর কেরিয়ার 15-16 বছরের ওরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কেরিয়ার আছে, টেস্ট ক্রিকেটে 50-এর উপরে অ্যাভারেজ আছে। তো শর্ট বল খেলতে না পারলেই যে কেউ সফল হবে না এরকমও নয়। কিন্তু হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেট যেহেতু এখন অ্যানালাইসিস এত বেড়ে গেছে লাস্ট 10 বছরে, সবার কাছে এখন কম্পিউটার ট্যাব, সবাই চুটকিতে বেরিয়ে যায় যে কার কি দুর্বলতা। এইবার ব্যাপারটা হচ্ছে শ্রেয়াস আইয়ার কিন্তু জোফরা আর্চারের সাথে ইংল্যান্ডের সাথে বেশ শর্ট বল ভালো খেলেছিল, যেটা ইংল্যান্ডের সাথে সিরিজ ছিল, কিন্তু ওটা দেশের মাঠে এবং আগের দিন খেলাটা হচ্ছে পার্থে। এবার শ্রেয়াস আইয়ারকেও দেখতে হবে যে ও এইটার বিরুদ্ধে কি মোকাবিলা করবে, যে শর্ট বলটাকে ও ছাড়বে, যদিও ওডিআই ক্রিকেটে শর্ট বল বেশি কেউ ছাড়ে না। যে রোহিত শর্মা যে এত ভালো শর্ট বল খেলে, পুল হুকার, তার সাথে কথা বলে নিজেকে আরেকটু টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্ট করবে। কারণ দেখে নিন, ওই একটা কথা বলি, অনেকে বলে যে শর্ট বলের বিরুদ্ধে, শুধু শ্রেয়াসের কথা বলছে না, কারো যে কোনো প্রবলেম যে অফ স্টাম্পের বাইরে সে টেকনিক্যালি ইয়ে করছে, সত্যি কথা বলতে একটা প্লেয়ারের 18-19 বছরের মধ্যেই তার খেলা তৈরি হয়ে যায়। তারপরে অত বড় টেকনিক্যাল চেঞ্জ কেউ করা সম্ভব নয়। এই টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টটা হতে পারে যে কেউ লেগ সাইড গার্ড নিচ্ছে,
কেউ অফ স্টাম্পের বাইরে খেলবো না ঠিক করছে, কেউ মেন্টাল প্রিপারেশন নিচ্ছে, আরো কিছু চেঞ্জেস করছে, হ্যাঁ বেশি ফ্রন্ট ফুট ডমিনেটেড হব না, হ্যাঁ অন দ্য রাইস খেলা কমাবো, এইগুলো হতো। কিন্তু একদম শর্ট বল সে চেঞ্জ করে দেবে। অলরেডি শ্রেয়াসেরও তো বোধহয় 30 বছর মতো বয়স হয়ে গেল। তো শর্ট সেটা একটা ব্যাপার, শ্রেয়াসকে দেখতে হবে, কারণ শ্রেয়াস আয়ার কিন্তু অ্যাজ এ ওডিআই প্লেয়ার কিন্তু দুর্দান্ত রেকর্ড ইন্ডিয়ার হয়ে। তাছাড়া আমি বলবো যে আমাদের মিডল অর্ডারের একটা জিনিস ভালো, যেটা মাঝে যখন ধাওয়ান, বিরাট এবং রোহিত আউট হয়ে গেলে আমাদের মিডল অর্ডারে কেউ ছিল না, এখন কিন্তু KL রাহুল বলি, অক্ষর পটেল বলি, শ্রেয়াস আইয়ার বলি, এদের কিন্তু একটা স্টেবিলিটি আছে। যেমন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি যে প্রথম দিকে উইকেট পড়ে গেলেও পরের দিকে কিন্তু এরা ম্যাচ বার করে দিয়েছে। হার্দিক না এই সিরিজে, অবভিয়াসলি একটা বিরাট বড় নীতিশ কুমার রেড্ডিকে খেলা হচ্ছে। আমার কিন্তু নীতিশ কুমার রেড্ডির ব্যাটিং কিন্তু খুবই ভালো লাগে, খুবই ভালো ব্যাটার। বোলিং এ হয়তো আরো ইমপ্রুভ করবে, তাহলে একটা হার্দিকের ব্যাকআপ পাওয়া যাবে। এবার আসি বোলিং এর কথায়, আমি একটা কথা বলি। আমি বিশেষ করে, যেহেতু আমি নিজে পার্সোনাল লাইফে লেগ স্পিন করাতে খুব ভালোবাসতাম, এবং আমি মনে করি বিশ্বে যে কোনো বড় টিম যখন রুল করেছে, সে অস্ট্রেলিয়া বলি বা পাকিস্তান বলি, একসময় 90s-এর পাকিস্তানের প্রথম দিকে বা এর দিকে, বা পরে ইন্ডিয়াও যখন খুব দেশের মাটিতে, অনিল কুম্বলে বলি, বা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ওয়ার্ন, পাকিস্তানের ছিল আব্দুল কাদির, মানে লেগ স্পিনাররা সবসময় একটা অ্যাটাকিং উইকপেন। এবং কুলদীপ যাদবকে যেভাবে ও পারফর্ম করছে লাস্ট 3-4 বছর ধরে, আমার খুব ফেভারিট বোলার কুলদীপ যাদব, কারণ ওর মতো ট্র্যাডিশনাল চায়নাম্যান বোলার এখন কিন্তু পৃথিবীতে নাই। আদিল রশিদ লেগ স্পিনার, ডানহাতি স্পিনার, খুব ট্র্যাডিশনাল স্পিনার, খুব ভালো। বাদ বাকি বেশিরভাগই সে ফ্লিপার বা স্ট্রেটার এরকম ভাবে লেগ স্পিন করে থাকে, একটু জোরের উপর লেগ স্পিন করে থাকে, ইমরান তাহিরের মতো যারা লেগ স্পিনার বেরা। আমার কিন্তু খুবই ভালো লাগে কুলদীপকে। এবং এইটা কোনো কথা হতে পারে না যে অস্ট্রেলিয়ার পিচ বলে আমরা লেগ স্পিনার খেলাবো না, কারণ লেগ স্পিনই একমাত্র আর্ট ফর্ম বা স্পিনিং ফর্ম যারা যে কোনো পিচে কিন্তু লেগ স্পিন চলে। যারা যদি বল ঘোরাতে পারে লেগ স্পিনার, তাহলে তারা যে কোনো জায়গায় বল ঘোরাতে পারবে। 92-এর আমি বিশ্বকাপে পাকিস্তানের কথা একটা কথা বলে দিই, আব্দুল কাদের তখন অবসর নিয়ে নিয়েছিল। ইমরান খান কিন্তু, আমি যখন হাইলাইটস দেখেছি, মুস্তাক আহমেদের বেশি কিন্তু ওডিআই খেলেনি ও বিশ্বকাপের আগে, হয়তো 10 থেকে 12টা ওডিআই খেলেছিল মুস্তাক আহমেদ, এবং তাকে ওই রকম অনভিজ্ঞ লেগ স্পিনারকে নিয়েই পাকিস্তান চলে গেছে, এবং মুস্তাক আহমেদের দুর্দান্ত পারফরমেন্স ছিল 92 ওয়ার্ল্ড কাপে। তো কুলদীপ যাদব আমার মতে, আমি জানি না ইন্ডিয়া খেলাবে কিনা, কারণ আমাদের টিম ম্যানেজমেন্ট এখন 8 নম্বরে ব্যাট করাতে চাইছে, যেটা আমি T20-র ক্ষেত্রে আমি মেনে নিই যে 20 ওভারের খেলা 8 নম্বর অব্দি ব্যাটার থাকলে লোকে ফ্রি ফ্লোয়ে খেলতে পারে। কিন্তু ওডিআই এর ক্ষেত্রে যদি কেউ 7 নম্বর অব্দি না করতে পারে, 8 নম্বর কি সে কতটা ওভার পাবে সেটা নিয়ে একটা জিনিস দেখতে আছে। এবার বোলিং এ হর্ষিত রানা আগের দিন একটা দুটো ইনসাইডে যে বেঁচে গেছে ওডিএতে, কিন্তু খুবই শর্ট পিচ বল করছিল, মানে যেহেতু একটু দেখেছে খুব শর্ট পিচ। সিরাজ, আর্শদীপ একদম ঠিকঠাক আছে। আগের দিনের বোলিং পারফরমেন্স নিয়ে আমি খুব একটা কথা বলতে চাইছি না, কেন 26 ওভারের মধ্যে আপনি কি জাজ করবেন? যখন একটা ওডিআই ম্যাচ এরকম করে ছোট হয়ে যায়, তখন বোলারদেরও প্ল্যান পরিকল্পনা চেঞ্জ হয়ে যায়। তো আমি তো চাই অ্যাডিলেডে কুলদীপ খেলবে, যাতে টিম ম্যানেজমেন্ট খেলাক, কিন্তু খেলবে কিনা সেটা হচ্ছে প্রশ্ন, কারণ গম্ভীর বলি বা টিম ম্যানেজমেন্ট চাইছে 8 নম্বরে ব্যাট করাতে। তো এবার অস্ট্রেলিয়ার দিক থেকে আমি যদি দেখি, অস্ট্রেলিয়ারও কিন্তু এটা একটা সত্যি কথা বলতে সেকেন্ড স্ট্রিং টিম, ওদের অনেক প্লেয়ার কিন্তু নাই। তো সেই বোলিংটা ওদের স্ট্রং আছে অবভিয়াসলি, শুধুমাত্র প্যাট কামিন্স নেই, এবং জাম্পাও নেই। জাম্পা লেগ স্পিন ইন্ডিয়া খেলেই দেয় অস্ট্রেলিয়ার মাটিতে ঠিক করে, কিন্তু ব্যাটিং এ ওদের অ্যালেক্স ক্যারিয়াস উইকেট কিপার নেই, জোশ ইংলিশ নাই, হ্যাঁ, তো অনেক প্লেয়ার, ক্যামেরন গ্রিন নাই। তো ওদের প্রথম যে স্ট্রিং টিমটা, তার থেকে কিন্তু অনেক প্লেয়ার, অর্থাৎ একটা মোটামুটি অস্ট্রেলিয়ান টিমই বলা যায়, যে অস্ট্রেলিয়ান টিমের সাথে আমরা খেলছি। এবং অবভিয়াসলি স্টার্ক এবং হ্যাজেলউড দেখিয়ে দিয়েছে যে ওরা একটু বল কন্ডিশন যেখানে একটু বোলার ফ্রেন্ডলি হয়, সেখানে ওরা কি করতে পারে। একেই অস্ট্রেলিয়ানদের সাথে আমাদের তো একটা মেন্টাল ব্যারিয়ার আছেই, যে অস্ট্রেলিয়া সামনে পড়লে আমরা, বিশেষ করে বিগ ম্যাচ গুলোতে, আমরা যে জার্সিটা আমি পরে আছি এখন 2003 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, আমাদের জেনারেশনের একটা বিগেস্ট হার্ট ব্রেক বলা চলে।
দুটো হার্টব্রেক, দুটোই অস্ট্রেলিয়ার এগেনস্টে 2003 এবং 2023 লড়াই করে বেঁচে আছি, তারপরেও ভালো সময় দেখিয়েছি। 2024 টি20 ওয়ার্ল্ড কাপে ওদের হারিয়েছি, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারিয়েছি, কিন্তু 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও কিন্তু ওদের বোলিং অ্যাটাকটা আমার মানতে দ্বিধা নেই, ওদের বোলিং অ্যাটাকটা সেই ছিল না, মানে কোনো বোলারই খেলেনি ওদের। তো অ্যাডিলেডের মাঠ ইন্ডিয়ার হ্যাপি হান্টিং গ্রাউন্ড। বিশেষ করে ওডিআইতে আমরা 17 বছর ধরে অপরাজিত আছি। আমি আমার পেজেও একটা পোস্ট দিয়েছি এটা নিয়ে, 17 বছর ধরে অপরাজিত আছি। এবার আমরা নেক্সট মানে কালকের ম্যাচটা যেটা, সেটাতেও থাকবো কিনা সেটা দেখতে হবে। এবার ওয়েদার ফোরকাস্টে আমি যেটা গুগল ওয়েদার চেক করলাম, 20-30% রেন ফোরকাস্ট আছে। আশা করি 20-30% রেন ফোরকাস্টে সেই রকম ম্যাটার করবে না। তবে এই অক্টোবর নভেম্বরে অস্ট্রেলিয়ার আবার কি, যেহেতু একদম দক্ষিণ গোলার্ধের দেশ, তো ওদের আবার কি হয়, ঠান্ডাটা এর মধ্যে ভালো রকম পড়তে শুরু করেছে। যে আমাদের ডিসেম্বরের শুরুতে যেরকম ওয়েদার থাকে, ওদের এখন এই রকম ওয়েদারে চলে এসছে। তো কালকেও কিন্তু অ্যাডিলেডে ভালো ঠান্ডা থাকবে, ঠান্ডা থাকবে, এবং সেই সময় ইন্ডিয়া কিরকম করে সেটা দেখতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার এই পেজ দ্য ক্রিকেট ক্রেজি বং ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটায়, ততক্ষণে জয় হিন্দ, ব্লিড ব্লু, চাক দি ইন্ডিয়া।